আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু নাসের ওয়াসে আবিষ্কারের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন নামে একটা কোর্স লঞ্চ করা হয়েছে। এই কোর্সেরই অংশ হিসেবে আজকে দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের আজকের দ্বিতীয় ক্লাসটা বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন যে সিলেবাস আছে, পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক প্রণয়ন করা একটা সিলেবাস আছে, এই সিলেবাসের ওভারভিউ করা হবে আর কি। আমাদের আজকের ক্লাসের আগে একটা ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সেই ওরিয়েন্টেশন ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের যে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ের ক্লাসগুলো শুরু হবে, তার আগে কোন কোন ব্যাপারে কোন কোন বিষয়ের কোন কোন টপিকের উপরে কোশ্চেন আসে সেগুলো একটু দেখে নেওয়া জরুরি। সেই থেকে আমার কথা থেকে আজকের এই ক্লাসটা তৈরি করা হচ্ছে। এই ক্লাসে আপনাদের দেখানো হবে যে পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক যে সিলেবাসটা আছে এবং প্রতিটি বিষয়ের যে মানদণ্ড নির্ধারণ করা আছে সেগুলো সম্পর্কে আমরা একবার দেখে নিতে পারি। তো আমাদের আজকের ক্লাসে আমরা দেখব যে কতগুলা বিষয়ের উপরে প্রশ্ন আসে। তো দেখুন, এখানে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, বিজ্ঞান, মানসিক দক্ষতা, ভূগোল, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এই 10টি বিষয়ের উপরে বিসিএস যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় 200 মার্কসের, এই 10টি বিষয় থেকে প্রশ্ন আসে। এর মধ্যে আবার আপনার বাংলার দুইটা ব্রাঞ্চ, একটা বাংলা গ্রামার বা বাংলা ভাষা, আর একটা বাংলা লিটারেচার বা বাংলা সাহিত্য। আর ইংরেজির আবার দুইটা ব্রাঞ্চ, ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার। তো এই হলো আমাদের যে বিষয় ভিত্তিক ধারণা, এসব বিষয়ের উপরে আমাদের স্টাডি করতে হবে, এটা আমরা জেনে নিলাম। আচ্ছা, এবার আমরা দেখি যে কোন কোন বিষয়ের উপরে কতটুকু মার্কস নির্ধারণ করা আছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে বাংলা ভাষাতে 15 মার্কস, বাংলা সাহিত্যে 20 মার্কস, টোটাল বাংলার উপরে 35 মার্কস নির্ধারণ করা আছে। আবার ইংরেজির দিকে দেখলে আমরা দেখব যে ইংলিশ গ্রামারে 20 মার্কস, ইংলিশ লিটারেচারে 15 মার্কস, তাহলে ইংরেজিতেও 35 মার্কস, তাহলে বাংলা আর ইংরেজি মেলায় 70 মার্কস। একইভাবে গণিতের জন্য 15 মার্কস, বাংলাদেশ বিষয়গুলির জন্য 30 মার্কস বরাদ্দ, আন্তর্জাতিক বিষয়গুলির জন্য 20 মার্কস বরাদ্দ, বিজ্ঞানের জন্য 15 মার্কস বরাদ্দ, মানসিক দক্ষতার জন্য 15, ভূগোলের জন্য 10, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের জন্য 10, আর কম্পিউটার ও তথ্য প্রযুক্তির জন্য 15। এই হচ্ছে টোটাল 200 মার্কস। এইভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে আর কি। তো আমরা এবার একটা ব্যাপার একটু ভালো করে লক্ষ্য করব যে 3 থেকে 4 মাস, মানে এখন যেই করোনা পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে নভেম্বর ডিসেম্বরের আগে পরীক্ষা হওয়ার কোনো চান্স নাই। বিসিএস সহ অন্যান্য যে গভর্নমেন্ট জব প্রিপারেশন, অন্যান্য গভর্নমেন্ট জব যে পরীক্ষাগুলো হবে সেগুলা ডিসেম্বরের আগে হওয়ার চান্স নাই। এটা এমনও হতে পারে যে আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকেও চলে যেতে পারে। তো আমরা মোটামুটি 5 থেকে 6 মাস সময় পাবো এই প্রস্তুতিটা নেওয়ার। তো এই প্রস্তুতিটা নেওয়ার আগে যদি আমরা নাই জানি যে কি কি ব্যাপারের উপর প্রস্তুতি নিব, তাহলে কিন্তু ব্যাপারটা অনর্থক হয়ে যাবে। আর কি ব্যাপারে প্রস্তুতি নিব, কিভাবে নিব, এই ব্যাপারগুলো সম্পর্কে খুব ভালো করে অবগত হওয়া হচ্ছে একটা গাঠনিক প্রস্তুতি নেওয়ার পূর্ব শর্ত। আচ্ছা, আমরা এখন বিষয়ভিত্তিক ব্যাপারগুলো একটু আপনাকে দেখবো যে কোন কোন টপিকের উপরে, যেমন বাংলা ভাষার উপরে 15 মার্কস বরাদ্দ, এটা কোন কোন টপিকের উপরে 15 মার্কস পড়ে। একইভাবে সাহিত্যের কোন কোন বিষয়ের উপরে 20 মার্কস পড়ে, সেটা একটু আপনাদের পড়ে দেখাবো আমি। আচ্ছা, তো আমরা প্রথমেই দেখব বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণের যে 15 মার্কস বরাদ্দ, কোন কোন বিষয়ের উপরে এই মার্কস গুলো থাকে। তো আপনারা দেখুন, এখানে বাংলা ব্যাকরণের যে টপিক গুলো আছে সেগুলা লেখা আছে, যেমন বাংলা ভাষা সংক্রান্ত ব্যাপার, বাংলা ধ্বনি, বর্ণ ও যুক্ত বর্ণ, শব্দ, বাংলা ভাষার শব্দ ভান্ডার, শুদ্ধ অশুদ্ধ শব্দ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পরিভাষা,
আরো আছে বাক্য, বাক্য শুদ্ধিকরণ, বানান, প্রয়োগ অপপ্রয়োগ, বাগধারা, প্রকৃতি প্রত্যয়, সন্ধি, সমাস, কারক বিভক্তি, উপসর্গ অনুসর্গ। তো এর মধ্যে কিছু টপিক আপনার পিএসসি কর্তৃক সিলেবাসে দেওয়া নাই আর কি, যেমন কারকটা দেওয়া নাই, কিন্তু 40তম বিসিএস এ কারক ব্যাপারটা থেকে প্রশ্ন আসছে। তো আমি মোটামুটি দেখছি এই টপিকগুলোর উপরে যদি একটা বেসিক জ্ঞান নেওয়া যায় তাহলে এই বিষয়ে পরীক্ষায় ভালো করা সম্ভব। এবার আমরা দেখব বাংলা সাহিত্যের যে 20 মার্কস বরাদ্দ, এটার কোন কোন টপিকের উপরে আসে। আচ্ছা, এবার আমরা বাংলা সাহিত্যের ব্যাপারে দেখব যে কোন কোন টপিক থেকে সাহিত্যে প্রশ্ন আসে। দেখুন এখানে বাংলা সাহিত্যে মোটামুটি 3টা ব্যাপার থেকে প্রশ্নগুলো আসে। একটা ব্যাপার হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, একটা আধুনিক যুগ। প্রাচীন যুগের চর্যাপদ আছে, মধ্যযুগের মধ্যে আপনার বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্য, লোকসাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, আরাকান রাজসভার বাংলা সাহিত্য, মর্সিয়া সাহিত্য, পুঁথি সাহিত্য, নাচ সাহিত্য ইত্যাদি, এই ব্যাপারগুলো থেকে প্রশ্ন আসে মধ্যযুগে। আর আধুনিক যুগে অনেকগুলা গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক আছে, তাদের যে বিখ্যাত কবিতা বা বিখ্যাত কাব্যগ্রন্থ, তারপরে আপনার ছোট গল্প, আত্মজীবনীমূলক গল্প, এসব ব্যাপার থেকে আসে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কবি সাহিত্যিকদের ছদ্মনাম, তাদের যে বিখ্যাত চরিত্র এবং পত্র পত্রিকা, এগুলো থেকেও আসে। আবার ভাষা আন্দোলন ভিত্তিক বিভিন্ন গ্রন্থ আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন গ্রন্থ আছে, এইগুলো সব মেলায় বাংলা সাহিত্যের ব্যাপার স্যাপার। তো এই গেল আমাদের বাংলা সাহিত্যের ব্যাপার। এখন আমরা দেখব ইংলিশ গ্রামারের 20 মার্কস কোন কোন টপিকের উপরে আসে। চলুন দেখা যাক। ওকে, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ গ্রামারের ব্যাপারে এখন কথা বলি। ইংলিশ গ্রামারের 20 মার্কস আমরা ছোটবেলা থেকে মানে 9-10 ইন্টারমিডিয়েটে যে গ্রামার পড়ছি, এক্স্যাক্টলি সেই একই ফরম্যাটে কোশ্চেন আসে। এখানে আপনার পার্টস অফ স্পিচ পড়তে হয়, দেখুন দেখলেই বোঝা যাবে এই ব্যাপারটা। আহ, দেখা যাচ্ছে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন চাইলে। তো এখানে পার্টস অফ স্পিচ আছে, ইডিয়ম ফ্রেজেস আছে, ক্লজেস কন্ডিশনালস আছে, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, সেন্টেন্স কারেকশনস আছে, সিনোনিম অ্যান্টোনিম বা স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, চেঞ্জিং পার্টস অফ স্পিচ। আবার অনেক সময় প্রিফিক্স সাফিক্স থেকে প্রশ্ন আসে। তো এর মধ্যে আবার দেখবেন যে নাউনের কয়েকটা ব্যাপার, যেমন ডিটারমাইনার, নাম্বার, জেন্ডার, আবার ভার্বের ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কোনটা পার্টিসিপলস, ইনফিনিটিভস, জিরান্ড, লিঙ্কিং ভার্ব, ফ্রেজাল ভার্ব, মোডালস, এই সব ব্যাপার যেগুলো আমরা পড়ে আসছি, সেই একই ব্যাপারগুলো থেকে প্রশ্ন আসে। তো ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমরা যদি ধরে ধরে একটু একটু করে পড়তে পারি তাহলে ভালো হবে। আমরা বিষয়ভিত্তিক ক্লাসের সময় এই ব্যাপারগুলো দেখাই দিব। এবার আমরা দেখব ইংলিশ লিটারেচারের 15 মার্কস কোথায় থেকে বরাদ্দ। আচ্ছা, চলুন দেখা যাক তাহলে। ওকে ফাইন, আমরা এখন ইংলিশ লিটারেচারের দেখব। ইংরেজি সাহিত্যের সেই মানে বাংলা সাহিত্যের মতো, বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, ঠিক একইভাবে ইংরেজি সাহিত্যের 8টা যুগ আছে। তো 8টা যুগের বিশিষ্ট কবি সাহিত্যিক থেকে প্রশ্ন আসে। আবার একইভাবে তাদের কোটেশন, তাদের ছদ্মনাম বা লিটারেরি টার্মস আছে, এসব ব্যাপার থেকে প্রশ্ন আসে। তো আমি জাস্ট আপনাদের এইটা একটু দেখাবো, আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন। এই ব্যাপারগুলাতে ফোকাস করতে হয়। ইংরেজি সাহিত্যের যে যুগগুলা এখানে দেখা যাচ্ছে, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো সেকশন পিরিয়ড, মিডিল ইংলিশ পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, একইভাবে রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড, এবং বিভিন্ন বিখ্যাত সাহিত্যিকদের সাহিত্যকর্ম, উপাধি, লিটারি টার্ম, এই ব্যাপারগুলো থেকে আসে। তো আমরা জেনে নিলাম যে ইংরেজি সাহিত্য থেকে কোন কোন ব্যাপার, ইংরেজি সাহিত্যের কোন কোন ব্যাপার থেকে প্রশ্ন আসে। এখন আমরা দেখব যে গণিত বিষয়ক যে 15 মার্কস অ্যালোকেট করা আছে, এটা কোন কোন টপিক থেকে আসে। চলুন তাহলে গণিতের দিকে দেখি। এখন আমরা দেখব গাণিতিক যুক্তি বা গণিত বিষয়ক যে 15 মার্কস আছে কোন কোন ব্যাপার। এটা আহ, এখানে লেখা আছে, দেখুন এখানে আমি একটু পড়ে দিচ্ছি। বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন আসে, আহ, লসাগু, গসাগু,
শতকরা সরল ও যৌগিক মুনাফা, অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি, বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহ সমীকরণ। আবার আসে সূচক লগারিদম থেকে, সমান্তর ও গুণোত্তর ধারা থেকে। আবার দেখবেন সেট, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান, সম্ভাব্যতা থেকে কোশ্চেন আসে। আর জ্যামিতি বিষয়ক যে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য বা পরিমিতির ক্ষেত্রে সরল ক্ষেত্র, ঘনবস্তু, এই ব্যাপারগুলো থেকে আসে। তো আমরা ক্লাস 8-এ যে জেনারেল সায়েন্স বইটা পড়ছি, ক্লাস 9-এর যে সাধারণ সাধারণ যে গণিত, ম্যাথমেটিক্স, জেনারেল ম্যাথমেটিক্স বইটা পড়ছি, আবার 9-এর পড়ছি, সেই একই সিলেবাস এখানে দেওয়া। তো আমরা জেনে গেলাম যে গণিতের টপিকগুলা। এখন আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশ বিষয়গুলি যে 30 মার্কস বরাদ্দ, সেই টপিকগুলো দেখব। ওকে, আচ্ছা, আমাদের যেই আজকের যে প্রত্যেকটা সিলেবাস এবং টপিকগুলো দেখানো হচ্ছে, একটু কষ্ট করে ধৈর্য ধরে আপনারা দেখবেন, কারণ আমরা যখন নেক্সট টাইম পড়তে যাব তখন আমাদের আইডিয়া থাকবে যে এই বিষয়ের এই এই টপিকগুলো আমাদের পড়তে হয়। তো সিলেবাস অ্যানালাইসিস খুবই জরুরি, এটা আমি মনে করি। তো আমি বাংলাদেশ বিষয়গুলি দেখাবো, আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে রাখেন এখানে। তাহলে কি হবে, পরে জুম করে আপনারা সিলেবাসটা দেখতে পারবেন। আবার বিভিন্ন বই পুস্তকেও পাবেন এটা দেখার জন্য। এটা খুব জরুরি, একটা গাঠনিক আহ, প্রস্তুতি নেওয়ার জন্য সিলেবাস অ্যানালাইসিস বা সিলেবাস সম্পর্কে সম্যক জ্ঞান খুবই জরুরি। আচ্ছা, আমরা এবার বাংলাদেশ বিষয়গুলি দেখব। দেখুন, এখানে বাংলাদেশ বিষয়গুলির যে যেসব ব্যাপার থেকে প্রশ্ন আসে সেগুলো লেখা আছে এবং পাশে মান বন্টন দেওয়া আছে। যেমন বাংলাদেশের জাতীয় বিষয়গুলি পাশে 6 লেখা, মানে 6 মার্কস আসে। এখানে অনেকগুলা ব্যাপার থেকে প্রশ্ন আসতে পারে, যে প্রাচীন কাল হতে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি, আমাদের সেই প্রাচীন বাংলা, বঙ্গ বা পাল যুগ, সেন যুগ, মুঘল শাসন, ব্রিটিশ শাসন, সবগুলো এর আওতাভুক্ত। এবং একইভাবে 1947 উত্তর দেশ বিভাগ পরবর্তী সময় থেকে যে ভাষা আন্দোলন, যুক্ত ফ্রন্ট নির্বাচন, 6 দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, আপনার গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, মহান মুক্তিযুদ্ধ, এই সামগ্রিক ব্যাপার থেকে 6 মার্কস আসে। অনেক সময় 5 আসতে পারে, 7 আসতে পারে। তো আর যে ব্যাপারগুলা বাংলাদেশ বিষয়গুলির মধ্যে অন্তর্গত, সেগুলো হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পদ, জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী ও উপজাতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিল্প ও বাণিজ্য সংক্রান্ত ব্যাপার, বাংলাদেশের সংবিধান সংক্রান্ত ব্যাপার, বাংলাদেশের রাজনৈতিক সরকার ব্যবস্থা, বাংলাদেশের জাতীয় অর্জন, এখানে বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা সমূহ থাকবে, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলা সহ চলচ্চিত্র, গণমাধ্যম, এসব ব্যাপারগুলো বাংলাদেশ বিষয়গুলির আওতাভুক্ত। এর একটা ভাস্ট সিলেবাস, কিন্তু এটাকে কম্প্রেস করে কোথায় কোথায় থেকে বেশি প্রশ্ন আসে সেই দিকে বেশি ফোকাস হতে হবে। সেটা আমরা আমাদের ক্লাসগুলোতে দেখাবো। চলুন এবার আমরা দেখি আন্তর্জাতিক বিষয়গুলির উপরে যে 20 মার্কস বরাদ্দ, কোন কোন টপিক থেকে সে প্রশ্নগুলো আসে। ঠিক আছে, এবার আমরা আন্তর্জাতিক বিষয়গুলি দেখব। তো আন্তর্জাতিক বিষয়গুলি দেখার আগে, টপিকগুলো দেখার আগে আমি কয়েকটা কথা বলি। বাংলাদেশ বিষয়গুলিতে যেমন বাংলাদেশ ওরিয়েন্টেড ব্যাপারগুলো থাকে, তেমনি আন্তর্জাতিক বিষয়গুলিতে একটা দেশের সাথে একটা দেশের যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, একটা দেশের সাথে একটা দেশের যে বাণিজ্যিক সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক, আবার একটা দেশের অভ্যন্তরীণ রাজনীতির সাথে আরেকটা দেশের অভ্যন্তরীণ রাজনীতির সামঞ্জস্য, এসব ব্যাপার আসলে আন্তর্জাতিক বিষয়গুলি ব্যাখ্যা করে। এর জন্য দেখবেন ঢাকা ইউনিভার্সিটি বা আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট আছে ইন্টারন্যাশনাল রিলেশনস, আন্তর্জাতিক সম্পর্ক। তো বিসিএস এ এই আন্তর্জাতিক বিষয়গুলি প্রিলিমিনারিতে 20 মার্কস থাকলেও রিটেনে 100 মার্কসের আর কি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো আমরা প্রিলিমিনারি যে সিলেবাস কোথায় থেকে আসে সেটা একটু দেখে নিব। আপনারা এখানে দেখেন, আমি আবারও বলতেছি, একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা। তো এইখানে আপনার 5টা টপিকের উপর থেকে 4 5 20 মার্কসের প্রশ্ন আসে। তো প্রথমটা হচ্ছে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি। আর দ্বিতীয়টা হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। এখানে 3 নম্বর যে টপিক সেটা হচ্ছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। 4 নম্বরটা হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক চুক্তি,
বিভিন্ন সংকট বা বিরোধ বা আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং যে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে সেসব সংক্রান্ত ব্যাপার, কবে প্রতিষ্ঠিত, কার মহাসচিব কি, কার কার্যকারিতা কি, এগুলো বলে। আর লাস্ট যে টপিক সেটা হচ্ছে বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ। মানে আমাদের যে প্রতিনিয়ত এখন দেশ বিদেশ যে ঘটনাগুলো ঘটতেছে, আমরা যদি পত্রিকার সাথে হাল লাগাত থাকি, আমরা যদি আপনার কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটু দেখতে থাকি, তাহলে এই অংশটা কভার হয়ে যায়। ওকে, আমরা তাহলে একটু লেন্দি হয়ে যাবে আমাদের এই ক্লাসটা, একটু ধৈর্য ধরে আপনারা শেষ পর্যন্ত দেখলে সিলেবাস সম্পর্কে একটা বেসিক ধারণা আপনাদের হয়ে যাবে। চলুন আমরা এবার বিজ্ঞানের ক্ষেত্রে যে 15 মার্কস বরাদ্দ আছে সেটা দেখে নিই। ওকে, তাহলে আমরা এবার দেখবো যে বিজ্ঞানের সিলেবাস। এই যে দেখুন, দেখা যাচ্ছে এখানে আমি বিজ্ঞানের সিলেবাসটা পিএসসি কর্তৃক যে সিলেবাস নির্ধারণ ওইখান থেকে কিছু অংশ তুলে ধরছি। দেখা যাচ্ছে, আপনারা একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আচ্ছা, আমি একটু পড়ে দিই বিষয়গুলা। এখানে মূলত 3টা সেক্টর থেকে 3×5 15 মার্কসের কোশ্চেন আসে। তো প্রথম সেক্টরটা হচ্ছে ভৌত বিজ্ঞান। এই ভৌত বিজ্ঞানের আওতাভুক্ত পদার্থ বিজ্ঞান সংক্রান্ত ব্যাপার এবং রসায়ন বিজ্ঞান সংশ্লিষ্ট ব্যাপার। এবার আরেকটা টপিক আছে জীববিজ্ঞান, মানে জীববিজ্ঞান সংক্রান্ত ব্যাপার নিয়ে এখান থেকে প্রশ্ন আসে। এটা একটা ভাস্ট সিলেবাস, 5 মার্কস থাকে এখান থেকে। এবং আধুনিক বিজ্ঞান, এর প্রত্যেকটা টপিক এখানে লেখা আছে বা বিভিন্ন বইতে লেখা আছে। প্রত্যেকটা টপিক ধরে যদি বেসিক শব্দ সম্পর্কে 4-5টা, তরঙ্গ সম্পর্কে 4-5টা এগুলো পড়া যায় তাহলে ভালো হবে। আমি তারপরে একটু পড়তেছি যে কোন কোন ব্যাপার থেকে বেশি আসে, আমি এটা তৈরি করছি। দেখুন, পদার্থ বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয় থেকে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার পদার্থের অবস্থা, শব্দ, তরঙ্গ, আলোক শক্তি, বিভিন্ন প্রকার পরিমাপক ও শক্তি রূপান্তক যন্ত্র, চৌম্বক অচৌম্বক পদার্থ, স্থির তড়িৎ, চলতড়িৎ। আর রসায়ন সংশ্লিষ্ট বিষয়াদির মধ্যে অ্যাটমের গঠন, ধাতু অধাতু, কার্বনের ব্যবহার, অ্যাসিড ক্ষার লবণ, জারণ বিজারণ, আরো কিছু আছে, এই এই ব্যাপারগুলো থেকে আসে। আর জীববিজ্ঞান সংক্রান্ত যে জীববিজ্ঞান বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিক্স, জীববৈচিত্র্য, প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল ডাইভার্সিটি, ভাইরাস, ব্যাকটেরিয়া, মানবদেহ, খাদ্য, পুষ্টি ও ভিটামিন, সালোক সংশ্লেষণ, মাইক্রোবায়োলজি, সংক্রামক রোগ ও প্রতিকার ইত্যাদি। আর আধুনিক আধুনিক বিজ্ঞানের আওতাভুক্ত ব্যাপার হচ্ছে পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্ল্যাক হোল, হিগের কণা, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, টেকটনিক প্লেট, সুনামি, বিবর্তন, জোয়ার ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, ফোটন কণা, আপেক্ষিক তত্ত্ব। তো দেখুন, অনেক ব্যাপার, কিন্তু এখানে প্রায় 150 মতো ব্যাপার। তো এই 150 ব্যাপার থেকে প্রত্যেকটা বিষয় থেকে 5টা 10টা ইনফরমেশন যেটা জানা জরুরি, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা এবার পরবর্তী বিষয়টা একটু ভেঙে ভেঙে দেখবো। মানসিক দক্ষতা। মানসিক দক্ষতার উপরে যে 15 মার্কস নির্ধারণ করা আছে কোন কোন বিষয় থেকে আসে চলুন দেখি। এবার আমরা দেখব মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা। এই মানসিক দক্ষতার 15 মার্কস, আপনারা দেখুন যে 5টা টপিক আছে এখানে। এই 5টা টপিক আমি একটু পড়ে দিচ্ছি আপনাদের। দেখুন, প্রথমটা আছে ভাষাগত যৌক্তিক বিচার, সমস্যা সমাধান, বানানো ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক ও সংখ্যাগত ক্ষমতা। 6টা ব্যাপার থেকে 15 মার্কস আসে। তো আমাদের বিষয়ভিত্তিক ক্লাসে আমি ব্যাপারগুলো সম্পর্কে এক্সপ্লেন করবো যে কোনগুলো জরুরি। এবার আমরা দেখব আমাদের ভূগোল থেকে যে 10 মার্কস, এটা মূলত ভূগোল না, ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা। বাংলাদেশে যে দুর্যোগগুলো হয় এবং দুর্যোগ ব্যবস্থাপনায় যে মানে কার্যকর ভূমিকাগুলো রাখা হয় সেই সংক্রান্ত ইস্যু থেকে টোটাল 10 মার্কস আসে। ওর সিলেবাসটা একটু সংক্ষেপে দেখে নিই আমরা। এবার আমরা দেখবো হচ্ছে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এর জন্য পিএসসি একটা সিলেবাস নির্ধারণ করে দিছে। এই সিলেবাসটা আমি এখানে লিখছি, আপনারা একটু দেখুন। একটি স্ক্রিনশট দিয়ে নেন, তাতে পরবর্তীতে জুম করে দেখতে পারবেন। ওকে, আমি এই সিলেবাসটা পড়তেছি,
এইখানে আপনার বাংলাদেশ ও অঞ্চল ভিত্তিক যে ভৌগোলিক অবস্থান, আপনার সীমানা বা ভূরাজনৈতিক গুরুত্ব এই সংক্রান্ত ব্যাপার থেকে আসে। তারপরে বাংলাদেশের পরিবেশ, সম্পদের বন্টন ব্যবস্থাপনা এগুলো থেকে আসে। এরপরে আপনার আসে হচ্ছে প্রকৃতি ও সম্পদ বা চ্যালেঞ্জ সমূহ সেগুলোর, এটা থেকে 2 মার্কস আসে। আবার বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, মানে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বা অন্যান্য দেশের পার্সপেক্টিভ থেকে যে পরিবর্তনগুলা হয়। আবার প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা, এটা থেকেও 2-3 মার্কসের প্রশ্ন আসে। এই হচ্ছে ভূগোলের সিলেবাস। আরেকটা সিলেবাস আমি এখানে ইনক্লুড করছি, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এটা বিসিএস এই 10 মার্কসের কোশ্চেন আসে। অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন আসে না। তো এই ক্ষেত্রে অনেকে আবার করে কি, এই টপিকটা মানে এই সেক্টরটা স্কিপ করে, যে এখানে নেগেটিভ মার্কিং খেয়ে যেতে পারে। দেখা যাচ্ছে যে আমি একটা প্রশ্নের উত্তর দিলাম, পাবলিক সার্ভিস কমিশন যারা খাতাপত্র মূল্যায়ন করে তারা ওই উত্তরটা নিল না, তাদের ক্ষেত্রে আরেকটা উত্তর হয়ে গেল। সেই ক্ষেত্রে একটা ডিমেরিট খেয়ে যায়, একটা নেগেটিভ মার্কিং খেয়ে যায়, অনেকে স্কিপ করে। তো এটার ক্ষেত্রে আমি একটা সহজ পদ্ধতি তৈরি করছি, যে পৌরনীতি বলে একটা ইন্টারমিডিয়েটের আর্টস ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট আছে, মোজাম্মেল হকের পৌরনীতি বইয়ের 3-4টা চ্যাপ্টার। এই 3-4টা চ্যাপ্টার অনুশীলন করলে ওইখান থেকে 5-6 মার্কস কমন পাওয়া যায়। দেখুন, আপনাদের তো পুরো 200 মার্কস দরকার নাই। বিসিএস এর ইতিহাসে কি হয় যে কেউ আপনার 120 পাচ্ছে, মানে 120 পেলেই সে শিওর চান্স পাবে, এমন কোন রেকর্ড নাই, ইতিহাস বলে নাই যে কাট মার্কস 120-এর উপরে গেছে। অনেক সময় দেখা যায় 95 হয়েছে, 35 বিসিএস এ 90-95 হয়েছে। তো এই নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আউট করা আছে সিলেবাসের মধ্যে বা বিভিন্ন বইয়ে করে। আমি এটা একটু আপনাদের জন্য পড়ছি, এটা একটু দেখে নেন। আমি বারবার বলতেছি, একটা স্ক্রিনশট যদি দিয়ে নেন সেক্ষেত্রে আপনাদের একটু সুবিধা হবে। তো আমি পড়তেছি, আপনারা দেখুন। মূল্যবোধ, শিক্ষা ও সুশাসনের সংজ্ঞা। আর দ্বিতীয় হচ্ছে মূল্যবোধ শিক্ষার সাথে সুশাসনের সম্পর্ক। মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা, মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের গুরুত্ব, মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের প্রভাব, এবং সুশাসন ও মূল্যবোধ শিক্ষার যে উপাদান ও উপযোগিতা, এই ব্যাপার থেকে এখানে প্রশ্ন আসে। এখন আমাদের বাদ থাকলো কম্পিউটার ও তথ্য প্রযুক্তির 15 মার্কস। চলুন দেখি আমরা এখানে কোন কোন টপিক আছে। এবার আমরা আমাদের শেষ টপিক কম্পিউটার তথ্য প্রযুক্তির যে 15 মার্কস, ওইটা দেখবো। দেখুন, এখানে দুইটা ব্যাপার কাজ করে, একটা কম্পিউটার আর একটা তথ্য প্রযুক্তি। এই দুইটা ব্যাপারের বিভিন্ন ছোট ছোট বিষয় আছে, সেই বিষয়গুলো থেকে কোশ্চেন আসে। আমি এখানে লিখছি, আপনারা একটু দেখে নেন। এখানে কম্পিউটার অংশের মধ্যে কম্পিউটার পেরিফেরালস থেকে প্রশ্ন আসে, যেমন কিবোর্ড, মাউস, ওসিআর, এই ওরিয়েন্টেড ব্যাপার। আবার কম্পিউটারের অঙ্গ সংগঠন, যেমন সিপিইউ, হার্ড ডিস্ক। কম্পিউটারের পারফরমেন্স, দৈনন্দিন জীবনে কম্পিউটার, কম্পিউটারের নম্বর ব্যবস্থা, অপারেটিং সিস্টেম, এমবেডেড কম্পিউটার, কম্পিউটারের ইতিহাস ও প্রকারভেদ, কম্পিউটার প্রোগ্রাম, যেমন ভাইরাস, ফায়ারওয়াল, ডাটাবেস সিস্টেম, এই এই সংক্রান্ত বিষয় থেকে প্রশ্ন আসে। আর তথ্য প্রযুক্তি অংশের মধ্যে ই কমার্স, দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি, সেলুলার ডাটা নেটওয়ার্ক, যেমন 2G, 3G, 4G, কম্পিউটার নেটওয়ার্ক, যেমন ল্যান, ম্যান, ওয়ান, স্মার্টফোন, ইন্টারনেট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, কম্পিউটিং প্রযুক্তি, তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও সেবাসমূহ, যেমন মাইক্রোসফট আছে, আইবিএম আছে। এরপরে ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন আসে, ক্লাউড কম্পিউটিং থেকে আসে, সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেম, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো থেকে কোশ্চেন আসে, কবে কি প্রতিষ্ঠিত, কে কি ফাউন্ডার। এরপরে আসে রোবোটিক্স, সাইবার ক্রাইম থেকে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার আমাদের বিসিএস প্রিলিমিনারি সিলেবাসের ওভারভিউ। তো এই সিলেবাসটা আমরা যদি জানি, তাহলে প্রিপারেশন যখন নিব খুবই দারুণ ব্যাপার কাজ করবে, এটা সহায়ক হবে। কারণ দেখা যাচ্ছে আমরা কোন বিষয়ের কতটুকু পড়লাম এটা বুঝতে পারবো তখনই যখন সিলেবাস সম্পর্কে আমাদের জানা থাকবে। তো আমাদের আজকের ক্লাস এটাই থাকবে, এবং আমাদের নেক্সট ক্লাসে যে বিষয়ভিত্তিক আলোচনা বাংলা ব্যাকরণ দিয়ে শুরু হবে, সেটাই আপনাদের সবার অংশগ্রহণ সত্যিকার অর্থেই অনুপ্রেরণা দিবে। এখানেই আজকের ক্লাস শেষ করছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।